বিকেলের দিকে ছাদে উঠে এদিক সেদিক তাকাতেই মহিলাকে দেখতে পেল ইন্দ্র। কালকের মতোই আজও একটা সুতির গেঞ্জি আর ট্রাউজার পরে ছাদের একদিক থেকে অন্যদিকে হেঁটে চলেছেন তিনি। মহিলা বেশ সুন্দরী, ফর্সা গায়ের রং, মখমলের মতো চামড়া, বয়স 30-এর খানিক উপরেই হবে। মুখের মধ্যে একটা আপাত গাম্ভীর্য আছে। নাম শালিনী মিত্র। এই কদিনে বিকেলে ছাদে হাঁটার সময় পরিচয় হয়েছে ইন্দ্রের সঙ্গে। কয়েকদিনের আলাপেই সে বন্ধুত্ব গাঢ় হয়েছে। কাল রাত থেকে শালিনীর মুখটাই ঘুরে ফিরে মাথায় আসছিল ইন্দ্রর। কাছে বড় মাঠে কিছু একটা পুজো হচ্ছে। দূর থেকে চাপা গুঞ্জন আর স্পিকারে চলা হিন্দি গানের আওয়াজ ভেসে আসছে। তবে বিকেলের এলোমেলো বাতাসে এই নির্জন ছাদে ব্যাপারটা মন্দ লাগছে না। আজ আপনার দেরি হলো যে? এই কাজ ছিল একটু। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব, যদি কিছু মনে না করেন। বেশ তো, বলুন না। খুব সামান্য ব্যাপার আসলে। কাল এখানেই হাঁটতে হাঁটতে গুনগুন করে একটা শীষ দিচ্ছিলেন আপনি। ওটা আমার খুব চেনা চেনা লাগছিল জানেন, কিন্তু কিছুতেই মনে করতে পারছি না। মনটা খচখচ করছিল সারাদিন, তাই আজ ভাবলাম। ওটা তো আপনার চেনার কথা নয়। ওই সুরটা মা আমাদের দুই বোনকে শিখিয়েছিল। আপনি হয়তো অন্য কিছুর সঙ্গে গুলিয়ে ফেলছেন। ও, তাহলে তাই হবে। ইন্দ্র একটু অপ্রস্তুত হয়ে পড়ে। কাল বিকেলে এই মহিলার মুখেই সুরটা ও শুনেছে। সেদিনই রাতে শুনেছে জানলার ওপারের ওই মেয়েটার মুখে। দুজনের মধ্যে কি যোগাযোগ আছে কিছু? ইন্দ্র কিভাবে প্রশ্নটা করবে বুঝতে পারল না। আচ্ছা, আপনি তো অনেকদিন আছেন এখানে। আমার জানলা লাগোয়া অ্যাপার্টমেন্টে কারা থাকে জানেন? আপাতত কেউ থাকে না। ওটা আমারই ফ্ল্যাট, ফাঁকা পড়ে আছে। আপনার? ফ্ল্যাট কেনার সময় ভেবেছিলাম আপনার ফ্ল্যাটটাই কিনবো। মনে হতো মাঝে মাঝে খোলা জানলা দিয়ে ভেতরে তাকালে নিজের ছেলেবেলাটাকে, নিজের বোনটাকে দেখতে পাবো। কিন্তু না, পারলাম না। ইন্দ্র বুঝল ঘরটাকে নিয়ে কিছু একটা স্মৃতি আছে শালিনীর। গলাটাও যেন কেঁপে গেল একবার। ওটা আপনাদেরই ছিল যখন, তাহলে বেচে দিলেন কেন? বেচে দিইনি তো, ফাঁকাই পড়ে আছে। আমি যাই মাঝে মাঝে, খুলে ঝাড়পোছ করে চলে আসি। সে কি, আপনি থাকেন না ওখানে? সবার মতো আমার ছেলেবেলাটাও তো সহজ ছিল না জানেন। ওখানে থাকতাম মা, আমি আর আমার বোন মালিনী। তখন আমার 20-র আশেপাশে বয়স, বোনের 14। আপনার বোন এখন সম্ভবত বেঁচে নেই। সম্ভবত বলতে? শালিনী কোনো উত্তর দেয় না। ছাদের একদিকের পাঁচিলে হাত রেখে দাঁড়িয়ে পড়ে। গানের আওয়াজ ক্ষীণ হয়েছে ততক্ষণে। শীতের বিকেলে দু একটা পাখি ডানা ঝাপটে উড়ে যাচ্ছে সূর্যের দিকে। অস্বস্তিকর কয়েকটা মুহূর্ত তৈরি হয়। একটা চাপা কৌতূহল তৈরি হচ্ছিল ইন্দ্রের মনের ভেতরেও। ওই শীষের সুরটা বুঝলেন, এমন একটা গা ছমছমে ব্যাপার আছে না ওটায়? আমার তো বেশ পিসফুল লাগে। আসলে মা কোথায় শুনেছিল কোনো নরম গোছের শীষের আওয়াজ শুনলে পাগলদের পাগলামি একটু কম থাকে। মালিনী বাড়াবাড়ি করলে মা শীষ দিয়ে শান্ত করতো ওকে। শান্ত করতো মানে? মালিনী ছোট থেকেই একটু পাগলাটে গোছের। বিশেষ কথা বলতো না কারোর সঙ্গে, নিজেকে নিয়েই থাকতো। তবে জন্মের সময় থেকেই শরীরে একটা খুঁত ছিল ওর। ওর হাত পাগুলো ভীষণ ছোট ছোট ছিল। ও জন্মানোর পরপরই আমাদের বাবা মারা যায়। দুটো মেয়েকে সামলাতে পারবে না বলে মা ওকে ছোটবেলায় একটা বোর্ডিংয়ে দিয়ে দেয়। তবে সেখানে বেশি দিন থাকতে পারেনি। ছেলেমেয়েরাও শারীরিক গঠন নিয়ে সারাক্ষণ ঠাট্টা করত। শেষে একসময় ব্যাপারটা একেবারে অ্যাবিউসের জায়গায় পৌঁছয়। যাই হোক, বোর্ডিং ছেড়ে বাড়ি যখন ফিরে এলো তখন আমি আর মা একটা জিনিস লক্ষ্য করলাম। এতটা অ্যাবিউসের জন্যই হয়তো ওর মধ্যে নিজেকে আঘাত করার একটা প্রবণতা জন্মেছিল। মানে যে করেই হোক নিজের শরীরের ওই খুঁতগুলোকে মেরামত করতে হবে। বোর্ডিং থেকে ফেরার পর আমরা দেখলাম একটা অদ্ভুত অভ্যেস হয়েছে ওর। থেকে থেকেই ও নিজের একটা হাত দিয়ে আর একটা হাত টানতে থাকতো,
মনে হয় ওখানেই কারোর কাছে শুনেছিল ওভাবে টানলে নাকি হাতগুলো খানিকটা লম্বা হতে পারে। একটু থেমে শ্বাস নিল শালিনী। ইন্দ্রের মনে পড়ে গেল কাল রাতে জানলার সেই হাতটাও মৃদু চাপে টানতে বলছিল ওকে। তাহলে কি? সময়ের সঙ্গে সঙ্গে ব্যাপারটা বাড়তে থাকে। অভ্যেসটা অবসেশনের জায়গায় দাঁড়িয়ে গেছিল, বুঝলেন? মাঝে মাঝে এত জোরে টানতো, মনে হতো এই বুঝি কাঁধ থেকে আলগা হয়ে যাবে হাতটা। আমি আর মা মিলে বোঝাতাম ওকে, শুনতো না। বকাঝকা দিতাম, ঘরে বন্দি করে রাখতাম, কিছুতেই কিছু লাভ হতো না। উল্টে যত বড় হতে লাগলো তত নিজের শরীর নিয়ে আরও কিছু অবসেশন জন্মালো ওর। ছুরি বা ব্লেড জাতীয় কিছু পেলেই মুখের ওপর নানা কাটাকুটি করে নিজেকে সুন্দর বানানোর চেষ্টা করত। কিন্তু সুন্দর তো দূরের কথা, তাতে মুখটা আরও বিকৃত হয়ে যেত। শেষে এক সময় এত বিভৎস হয়ে গেছিল ওর মুখটা যে নিজেই আর ঘর থেকে বেরোতে চাইতো না। ঘরের মধ্যে বন্দি থেকেই নিজের মুখ নিয়ে কাটাকুটি করত। কখনো ওর মনে হতো জিভটা একটু বড় হওয়া দরকার, সেটা নিয়ে টানতে টানতে একসময় বাকশক্তি হারিয়ে ফেলল। একবার মনে হলো ওর চোখ দুটো নাকি ছোট ছোট, ফলে চোখের পাতা দুদিকে টেনে চোখ বড় করার চেষ্টা করত। আমরা সাধারণত ধারালো কোনো জিনিস ওর আশেপাশে রাখতাম না, কিন্তু একদিন কিভাবে জানি একটা ব্লেড পেয়েছিল, সেটা দিয়ে চোখের কোণটা চিড়ে আমি আর মা বাড়ি ফিরে ছুটে গিয়ে ওকে দেখতে পেয়ে আতঙ্কে চিৎকার করে উঠেছিলাম। সেদিন দেখলাম চোখের দুপাশ দিয়ে গলগলিয়ে রক্ত পড়ছে, সমস্ত মুখ রক্তে ভেসে যাচ্ছে, আর ওই জানলার গ্রিলের মধ্যে কবজি অবধি হাতটা ঢুকিয়ে সজোরে টানতে টানতেও জোরে জোরে হাসছে। আমার মা ভারী কড়া মানুষ ছিলেন, সহজে ভেঙে পড়তেন না। কিন্তু সেদিনের ঘটনায় মা নিজেও ভীষণ ভয় পেয়ে যান। সে কি? এ তো সিরিয়াস প্রবলেম। আপনারা কোনো মানসিক হাসপাতালে যোগাযোগ করেননি? মা ভীষণ ভালোবাসতেন মালিনীকে, এক মিনিটও চোখের সামনে থেকে সরতে দিতেন না। অ্যাসাইলামে কি করে রেখে আসবে বলুন তো? তার থেকে ঘরে রেখে বুঝিয়ে সুঝিয়ে। তারপর আর তেমন কিছু না। পাগলামিটা দিন দিন বেড়েই উঠছিল। রাস্তা থেকে যেতে যেতে লোকে দেখতো জানলার গ্রিলের মধ্যে হাত ঢুকিয়ে সজোরে টানছে ও। তারা চিৎকার করে মাকে ডেকে দিত, মা ওকে ছাড়িয়ে আনতো। এরকম করতে করতেই একদিন মালিনীকে আর খুঁজে পাওয়া গেল না। পাওয়া গেল না মানে? ও কি বাড়ি ছেড়ে বেরিয়ে গেছিল? তাই হবে হয়তো। দরজা খোলা পেয়ে দুপুরে কখন বেরিয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। ও চলে যাওয়ার শোকেই মা শেষ হয়ে যায়। তারপর আর 5 বছর বেঁচে ছিলেন, সে একরকম না বাঁচার মতোই। আপাতত আমি একাই আছি, একটা বেসরকারি অফিসে চাকরি করি, ব্যাস। তবে ওই ফ্ল্যাটটায় আর থাকতে পারি না। বলা শেষ করে দম নেয় শালিনী। এতক্ষণে বিকেল আর একটু সন্ধ্যের দিকে ঢলে পড়েছে। ছাদের উপরে কয়েকটা বাচ্চা ছেলে মেয়ে দৌড়োদৌড়ি করছিল। এতক্ষণ তারা সবাই নেমে গেছে নিচে। ইন্দ্র পকেট থেকে বের করে একটা সিগারেট ধরালো। এই দেখুন, আপনার সঙ্গে এতটা বন্ধুত্ব হয়ে গেল, এদিকে আপনি কি করেন সেটাই জানা হলো না। আমিও বেসরকারি চাকরি করি বলতে পারেন, তবে অফিস নয়, চেম্বার। আপনি ডাক্তার? আগে হ্যাঁ, তবে শরীরের না, মাথার। সাইকিয়াট্রিস্ট? দেখুন, আমারও কিন্তু মাথায় একটা ছোটোখাটো সমস্যা আছে, ওই হেরিডিটারি আর কি। তার উপর একা একা থাকি, দরকার পড়লে দরজা খটখটাবো কিন্তু। তাতে অসুবিধে নেই, কিন্তু রাত বিরেতে এলে খটখটানোর বদলে শীষ দিয়ে ডাকবেন না প্লিজ, পিলে চমকে যাবে। আজ রাতে আলো জ্বালিয়ে শুয়েছিল ইন্দ্র। শুতে যাওয়ার আগে জানলার বাইরে তাকিয়ে নিয়েছে একবার। আজও ওদিকের ফ্ল্যাটের জানলাটা খোলা, কিন্তু হাতটা নেই। তাও বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠেছে তার। ঘুমটা হঠাৎ ভেঙে গেল, কিন্তু চোখের পাতা খুলল না। তার একটা কারণ, ওর চোখের পাতায় আলো পড়ছে না, অথচ পড়ার কথা।
লোডশেডিং নয়, কারণ পাখা চলার শব্দ আসছে, অর্থাৎ কেউ বা কিছু একটা ওর মুখ আড়াল করে রেখেছে। চোখ বন্ধ করেই অনুভব করল ইন্দ্র ওর একটা পা বেরিয়ে আছে বিছানার বাইরে, আর ঝুলন্ত পায়ের ঠিক নিচেই কিছু একটা ঘোরাফেরা করছে। মনে মনে কে যেন বলে দিল, এখন চোখ খুললেই ওর মুখের ওপর ঝুঁকে থাকা আর একটা মুখ দেখতে পাবে ইন্দ্র। সেই মুখের চোখ দুটোর কোণ চিরে বড় করা, ঠোঁটের দুপাশ আঙুল দিয়ে টেনে টেনে প্রশস্ত করেছে কেউ। গোটা মুখের সমস্ত জায়গায় অজস্র কাটাকুটি দাগ। মুখ থেকে বেরিয়ে আসছে একটা দীর্ঘ জিভ। এক কান থেকে অন্য কান অবধি ছুঁয়ে গেছে একটা নিঃশব্দ হাসি। ধীরে ধীরে ওর বুক ছুঁয়ে মুখের কাছে উঠে আসছে একটা দীর্ঘ হাত। ঘন নিঃশ্বাস পড়ছে ওর মুখে। সাপের মতো লিকলিকে দীর্ঘ হাতটা জড়িয়ে যাচ্ছে ওর গলায়। সেই সঙ্গে খুব মৃদু স্বরে শীষ দিচ্ছে কেউ, চেনা শীষের শব্দ। চোখ খুলল ইন্দ্র।